ইমাদকে খুঁজতে খুঁজতে সব তছনছ করে ফেলছে রাত। পুরো স্কুলের প্রতিটা ক্লাসরুম, রাস্তার আশপাশ এমন কোনো জায়গা বাদ দেয়নি ইমাদকে খুঁজতে। স্কুলের আশপাশ, রাস্তার অলিতে গলিতে লোক লাগিয়েছে ইমাদকে খোঁজার জন্য। পুরো একটা দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, ছেলের কোনো খোঁজ পাচ্ছে না সে। সেই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার কথা ছিল ইমাদের, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ছেলেকে বাড়ি ফিরতে না দেখে দেলোয়ার সাহেবকে কল করে রাত। ফোন দিয়ে যখন জানতে পারে তার ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না, কই গেছে কেউ জানে না। স্কুলের সকল স্যার, মেম থেকে দারোয়ান পর্যন্ত ইমাদ কোথায় বলতে পারছে না, তখন থেকে রাত দিশেহারা। মেহেরকে হারিয়েই সে অর্ধেক মৃত ছেলেকে হারালে পুরোপুরি মরে যাবে। পুরো স্কুল 12 বারের মতো চক্কর দিয়ে ফেলেছে রাত। স্কুলের সকল স্যার, মেম, দারোয়ান, এমনকি সভাপতিকেও হুমকিয়ে ধমকিয়ে কলিজা ছোট করে ফেলেছে। তারা এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে? একটা জলজ্জন্ত বাচ্চা একা একা কি করে বের হয়ে যেতে পারে? দারোয়ান কি বসে বসে ঘাস কাটছিল? গার্ডিয়ান ছাড়া বাচ্চাকে গেটের বাইরে বের হতে দিয়েছে কেন? কাউকে ছাড়বে না রাত শাহামাত। এই স্কুলের এগেনস্টে কেস ঠুকবে সে। যে করেই হোক তার ছেলেকে সহি সালামত তার চোখের সামনে নিয়ে আসুক, না হলে কাউকে আস্ত রাখবে না, সব জ্বালিয়ে দিবে। রাতকে উত্তেজিত হতে দেখে আনোয়ার সাহেব এগিয়ে আসেন। ছেলের পিঠে হাত রেখে বলেন, তুমি শান্ত হও, আমি পুলিশকে ইনফর্ম করছি। রাত রেগে আনোয়ার সাহেবের হাত পিছন থেকে সরিয়ে ফেলে বলে, শান্ত হতে বলছো তুমি আমায়? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে আর তুমি শান্ত হতে বলছো? আমার কিছু হলে তুমি পারতে শান্ত থাকতে। এটা বলেই রাত জোরে গাড়িতে এক পাঞ্চ মারে। বিদ্রূপ হেসে বলে, একটা দিন, মাত্র একটা দিন তোমরা আমার ছেলেকে সামলিয়ে রাখতে পারলে না বাবা? তোমাদের ভরসায় আমি কিভাবে ওকে একা ছাড়ব বলো? আনোয়ার সাহেব সাথে সাথে ওনার মাথাটা নিচু করে ফেলেন। রাত তো ঠিকই বলছে। একদিনের জন্য ওনারা ওনার নাতিটার খেয়াল রাখতে পারেননি। সবসময় রাতই তো তাকে স্কুলে আনা নেওয়া করত, কই তার সাথে তো এইরকম হয়নি। আজ সকালেও নাতিটা কেঁদে কেঁদে বাড়ি ফিরেছে। সবও তো ওনাদের জন্যই হয়েছে। ওনাদের আরও ভালোভাবে খেয়াল রাখা উচিত ছিল। এসব মনে মনে ভাবতে ভাবতে আনোয়ার সাহেব অপরাধ বোধে ভুগছেন। রাত তার বাবার চেহারাটা ছোট্ট হয়ে যেতে দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। দীর্ঘ করে একটা শ্বাস টানে আবার ফেলে। আনোয়ার সাহেবকে জড়িয়ে ধরে সরু গলায় বলে, সরি বাবা, আমার ওইভাবে বলা উচিত হয়নি। আমি জানি তোমরা সবাই ইমাদকে কতটা ভালোবাসো। এত তিক্ততার মাঝেও আনোয়ার সাহেবের ঠোঁটে শুকনো হাসির রেখা দেখা যায়। তার ছেলেটা যে তাকে খুব ভালোবাসে, সম্মান করে, মানে এটা তিনি জানেন। উপর দিয়ে শক্ত হলেও ভিতর দিয়ে ঠিক কতটা জর্জরিত এটা বাবা হয়ে ওনার থেকে ভালো আর কে জানবে। আনোয়ার সাহেব ছেলের পিঠে হালকা চাপড় মেরে বলেন, আমি কিছু মনে করিনি। তুমি যে আমাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না তাও জানি। টেনশন করো না, আমাদের দাদু ভাইয়ের কিছু হবে না। ইনশাআল্লাহ আমরা তাকে খুঁজে বের করব। রাত সোজা হয়ে উপরিঞ্চ মাথা নাড়ে। তখনই আনোয়ার সাহেবের মোবাইলে ফোন আসে।
জয়া বেগম ফোন করেছে। এই পর্যন্ত সখানেকর মতো ফোন করে ফেলেছে জয়া বেগম আর ইসিতা বেগম। দুজনই নাতির চিন্তায় প্রেসার উঠিয়ে ফেলেছেন। বাড়িতে বসে ইমাদের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছেন। অন্যদিকে রুহিরও একই অবস্থা। সে 9 মাসের অন্তঃসত্ত্বা, যার জন্য চাইলেও আসতে পারছে না। আকাশ তাকে সামলাচ্ছে। আনোয়ার সাহেব কল ধরে জয়া বেগমকে কি বলে বুঝো দিবেন ভাবতে ভাবতে ফোন রিসিভ করেন। কিন্তু ফোন রিসিভ করার সাথে সাথে আনোয়ার সাহেবের মুখ থেকে চিন্তার রেখা দূর হয়ে যায়। ইমাদ নাকি বাসায় এসেছে। তিনি আর 1 মিনিটও দেরি না করে রাতকে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাতকে বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতে দেখে ইমাদ পাপা বলে দৌড়ে রাদের কাছে ছুটে যায়। ছেলেকে চোখের সামনে সুস্থ সবল দেখে রাদের প্রাণ ফিরে আসে। ইমাদ তার কাছে ছুটে আসার সাথে সাথে রাত হাঁটু গেড়ে বসে ইমাদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। কলিজাটা ঠান্ডা লাগছে এখন। ইমাদও 2 হাতে তার পাপার গলা আঁকড়ে দাঁড়িয়ে আছে। রাত ছেলের কপালে গালে চুমু দিয়ে জিজ্ঞেস করে, কোথায় চলে গিয়েছিলে বাবা? তুমি জানো তোমাকে না পেয়ে পাপা কত হার্ট হয়েছে। পাপা মিস ইউ না বাবা। ইমাদ মিস ইউ টু পাপা। এতগুলো মিস ইউ, হাত দিয়ে দুহাত ছড়িয়ে দেখিয়ে। তাহলে পাপাকে না বলে চলে গিয়েছিলে কেন? আমি তো মাম্মার কাছে গিয়েছিলাম পাপা। মাম্মার কাছে? ঘরের সবাই রীতিমতো অবাক। কাকে এভাবে মাম্মা বলছে ইমাদ? যে ছেলে রাত ছাড়া কারো কাছে 10 মিনিটও থাকে না, সে অন্য একটি মেয়ের সাথে কিভাবে গোটা একটি দিন পার করে এলো? কে এই মেয়ে? জয়া বেগম তো মনে মনে চিন্তাই করে ফেলেছেন এই মেয়ে যেই হোক না কেন তাকেই ইমাদের মা বানাবেন। রাত ছেলের বাচ্চা হাত দুটো ধরে ভদ্রভাবে জিজ্ঞেস করে, তা তুমি তোমার মাম্মার কাছে কি করে গেলে? স্কুলের দারোয়ান আঙ্কেল আটকায়নি তোমায়? দারোয়ান আঙ্কেল তো আমাকে দেখেইনি, আমি লুকিয়ে বেরিয়ে গেছি। রাত এবার একটু গম্ভীর হয়ে বলে, এটা তুমি একদম ঠিক করনি ইমাদ, খুব অন্যায় করেছ। ইমাদ নিচের দিকে তাকিয়ে ঠোঁট দুটো একটু ভেঙে বলে, জানো পাপা, তোমার মতো মাম্মাও বলছিল আমি নাকি অন্যায় করেছি, কিন্তু কি করব বলো? আমি দারোয়ান আঙ্কেলকে বললে যে উনি আমাকে মাম্মার কাছে যেতে দিতেন না, আর মাম্মাও হারিয়ে যেত, তাই আমি এমনটা করেছি। আই এম সরি পাপা, আর কখনো এমনটা করব না। দুহাতে কান ধরে রাত ছেলের কান থেকে হাত দুটো নামিয়ে দিয়ে বলে, তোমাকে এখানে কে দিয়ে গেছে? ওই মেয়ে মানে তুমি যাকে মাম্মা বলছো সে এসেছিল এখানে? এসেছিল তো, কিন্তু বাড়িতে আসেনি। আমি কত রিকোয়েস্ট করলাম মাম্মাকে আসার জন্য, কিন্তু মাম্মা এলোই না, বলেছে অন্যদিন আসবে। বাড়ির ঠিকানা কি করে চিনল? উইয়ে মাম্মার মামু আছে না, ওনাকে তোমার নাম বলার সাথে সাথেই চিনে ফেলেছে। উনিই তো মাম্মাকে আর আমাকে এখানে নিয়ে এসেছে। মাম্মা বলেছে কালকে জগিং এ আসবে, তখন তোমার সাথে দেখা করিয়ে দিব মাম্মার। বাড়ির সবাই এতক্ষণ ধরে ইমাদ আর রাদের কথাই শুনছিল। এবার দেলোয়ার সাহেব রাতকে বলেন, বলছিলাম কি বাবা, রাত তো অনেক হলো। ইমাদকেও খুব টায়ার্ড দেখাচ্ছে, এখন এসব প্রশ্ন থাক পড়ে না হয় জিজ্ঞেস করো। মাথা নাড়িয়ে ওঠে দাঁড়ায় রাত। ইমাদকে কোলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে ইসিতা বেগমকে বলে, ছোট চাচি, ইমাদের খাবারটা কাউকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দিও। রাত 3টার দিকে বাড়ি ফিরে রাত।
পরনের শুভ্র শার্টটার এখানে ওখানে লোহিত রক্তের ছিটা। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বিছানার কর্নারের দিকে ছোট্ট কোলবালিশটা আঁকড়ে ঘুমিয়ে আছে ইমাদ। ইমাদকে সোজা করে মাঝে আনতে গিয়েও সরে আসে সে। তার সারা গায়ে একটা জানোয়ারের রক্ত লেগে আছে। এই হাত দিয়ে সে ওই জানোয়ারটাকে কিছুক্ষণ আগে মাত্র হত্যা করেছে। সেই জন্য তার হাতও অপবিত্র হয়ে আছে। এই অপবিত্র হাত দিয়ে সে কখনোই তার ছেলেকে স্পর্শ করবে না। তাই সে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে খালি গায়ে সেখানেই দাঁড়িয়ে আছে রাত। তার ঝিম করা বডি বেয়ে গড়িয়ে পড়ছে পানির তরল কণা। সেই দুই হাত দেয়ালে রেখে সামনের দিকে তাকিয়ে আছে। আজকে সেজানকে খুন করে এসেছে রাত। ওই দিন দিবস আর সুমনের জন্য সেজান জানে বাঁচতে পারলেও আজ পারেনি। এক ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে সে সেজানকে। তখন ইমাদকে নিয়ে ঘরে ঢুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবার পর রাদের ফোনে কল আসে। কলটি করেছিল তার বডিগার্ড, যাদের সে সেজানকে খোঁজার কাজে নিয়োজিত করেছিল। ফোন পেয়ে রাত নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে যায়। এতদিন ধরে শুধু এটার অপেক্ষাই করছিল কবে সে সেজানকে ধরবে, তাকে নিজের হাতে শাস্তি দিয়ে তার কলিজা ঠান্ডা করবে। 4টি বছর সেজান রাদের থেকে লুকিয়েছিল, আজ ধরা পড়েছে। সেজানকে মারতে রাদের একটুও হাত কাঁপেনি। না হয়েছে প্রথমবার খুন করে কোনো অনুশোচনা। সে সেজানের সামনে গিয়ে তাকে কোনো কথা না বলতে দিয়ে আগে তার জিহ্বা কেটে নিয়েছিল। যে জিহ্বা দিয়ে সে মেহেরকে মন ভরে আদর করার কথা বলেছিল। পরে কেটেছে হাত, যে হাত দিয়ে সে মেহেরকে তার কাছে যেতে বাধা দিয়েছিল। হাত কেটে সেখানেই ক্ষান্ত হয়নি, পুরো হাতটাকে 4 টুকরো করেছে সে। দেন পিস্তলের 6টি গুলি সেজানের মাথায়, ঠিক মেহেরের মাথার যেখানটায় সে গুলি করেছিল। ব্যাস, সেজানের খেল খতম। বাঁচিয়ে রাখেনি তাকে। বলেছিল সে বেঁচে গেলে সেজানের মৃত্যু নিশ্চিত। আজ তার মৃত্যু নিশ্চিত করে দিয়ে এসেছে সে। একটা পিঁপড়াও যেন সেজানের খোঁজ না পায় সেই ব্যবস্থাও করে এসেছে। ফ্রেশ হয়ে ঘরে ঢুকে ইমাদকে সোজা করে ছেলেকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে রাত। আজ সে শান্তির ঘুম দেবে। সকালবেলা জগিংয়ে এসেছে বাবা ছেলে। দুজনের পরনেই কমপ্লিট হোয়াইট জগিং স্যুট। রাত দৌড়াচ্ছে, সাথে ইমাদও। এসে থেকে ইমাদ তার মাম্মাকে কয়েকবার চোখ ঘুরিয়ে খোঁজে নিয়েছে, কিন্তু পায়নি। এতক্ষণ জগিং করে ক্লান্ত হয়ে পড়েছে ইমাদ। একটা সিটে বসে ইমাদকে পানি খাইয়ে দিতে দিতে রাত বলে, কোথায় তোমার মাম্মা? তুমি না বলেছিলে আজ আসবে? মাম্মা বলেছিল তো আসবে, কিন্তু খোঁজে কেন পাচ্ছি না। ঠিক আছে চলো, আজকে আর খুঁজতে হবে না। এখন বাসায় চলে যাই, অন্যদিন আসলে দেখা করব। তোমার স্কুল আমার অফিস দুটোই লেট হয়ে যাবে না হলে। না, মাম্মা বলেছে আসবে মানে আসবে। আমি মাম্মার সাথে দেখা না করে কোথাও যাব না। বলেই দুহাত বুকের উপর ভাঁজ করে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। রাত কড়া গলায় বলে, দিন দিন বড্ড বেশি জেদি হয়ে যাচ্ছ তুমি ইমাদ। ধীরে ধীরে নাক ফুলাতে শুরু করেছে ইমাদ। এখনই কেঁদে দেবে এমন। হঠাৎ রাস্তার দিকে চোখ পড়তেই দেখে তার মাম্মা গাড়িতে উঠছে। ইমাদ কিছু না বলেই রাস্তার দিকে মাম্মা বলে দৌড় লাগায়। রজনী এতক্ষণ ইমাদের জন্যই অপেক্ষা করছিল। তাকে না পেয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই ইমাদের গলা শুনে পেছনে ফেরে। পেছনে ফেরে তো সে দুই হাতে মুখ ঢেকে জোরে এক চিৎকার দিয়ে ওঠে।
ইমাদ রজনীর দিকে ছুটে যাওয়ার সময় রাস্তার মাঝে এসে পড়ে, আর সেই মুহূর্তে একটা বড় ট্রাক ইমাদের দিকে ছুটে আসে। এই দৃশ্য দেখে রজনী চোখ ঢেকে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু আশপাশ থেকে শুনতে পারছে কিছু লোকজন বলছে, আল্লাহ বাঁচিয়েছে। ছেলেটা সময় মতো না এলে ট্রাকটা বাচ্চাটার ওপর দিয়ে চলে যেত একদম। ভাগ্যিস সময় মতো বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। কিছুক্ষণ আগে ইমাদকে দৌড়ে রাস্তার দিকে যেতে দেখে রাদও ছেলের পেছনে ছোটে। রাদের ধরার আগেই ইমাদ রাস্তার মাঝখানে চলে যায়, আর সেই মুহূর্তে ট্রাক একটা ইমাদের সামনে। ঝড়ের গতিতে এসে ছেলেকে না সরালে কি হতো আল্লাহ মালুম। ইমাদকে বুকে চেপে এখনো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রাদ। কি হতে যাচ্ছিল ভাবতেই তার রুহু কেঁপে উঠছে। ভিড় কমে গেলে রজনী সামনের দিকে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে দেখতে পায় একজন লোক ইমাদকে জড়িয়ে রেখেছে। পেছনে থেকে লোকটাকে দেখে সে যত সামনে এগুচ্ছে তার হার্টবিট তত লাফাচ্ছে। ইমাদ রজনীকে দেখে মাম্মা বলে রাদকে হতভম্ব করে দিয়ে তার দিকে ছুটে যায়। রজনীও ইমাদকে কোলে তুলে আদর করতে থাকে। রাত পেছনে ঘুরে রজনীর চেহারা দেখে সেখানেই থমকে যায়। একটানা 4-5টা চুমু খেয়ে রজনীকে আবার জড়িয়ে ধরেছে রাত। রজনী তো লজ্জায় অস্বস্তিতে হতভম্ব। লোকটির শরীরের কাঁপাকাঁপি আর দ্রুত শ্বাস নেওয়ার অভিযান টের পাচ্ছে সে। রজনী মনে মনে ভাবছে, দেখতে যতটাই সুন্দর আর সভ্য তার চেয়েও বেশি অসভ্য এই লোক। নাবিলা তো সেই কখন থেকে চোখ গুল গুল করে তাকিয়ে আছে তাদের দিকে। তাকে দেখে মনে হচ্ছে এমন দৃশ্য সামনাসামনি সে জীবনের প্রথমবার দেখছে, আর দেখতে পাবে কিনা জানা নেই, তাই একেবারে দেখে আয়েশ মিটিয়ে ফেলছে। রজনী তখন ইমাদকে কোলে নিয়ে রাস্তা থেকে সরে একটু খালি জায়গায় এসেছিল, কারণ সেখানে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছিল ইমাদকে ঘিরে। আচমকা রজনী অনুভব করে হাওয়ার বেগে কেউ এসে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। এতটাই শক্ত করে ধরেছে যে রজনীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। রজনী লোকটির থেকে ছোটে তার চেহারার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। বুকের ভিতর থেকে ধরাম ধরাম শব্দ হতে লাগল। লোকটির সুন্দর চোখজোড়া দিয়ে অঝরে পানি পড়ছে। এই প্রথমবার কোনো পুরুষ মানুষের চোখে পানি দেখে নিজের বুকেও তীব্র ব্যথা অনুভব করছে রজনী। ইমাদের মুখের সাথে লোকটির মুখের মিল থাকলেও তার কাছে মনে হচ্ছে এই চেহারা তার খুব চেনা, খুব আপন। এত আপন কেন মনে হচ্ছে রজনীর লোকটাকে? সে তো এই প্রথম দেখছে তাকে। লোকটিকে নিয়ে ভাবতে গেলে মাথায় কিছু স্মৃতি ঝাপসা আকারে আসতে লাগল রজনীর। 4 বছর, 4 বছর পর রাত তার পুতুলের চেহারা দেখতে পেয়েছে। তার পুতুলের মায়াবী মুখশ্রীটা দেখতে পেয়েছে। রাদের এখনো বিশ্বাস হচ্ছে না তার পুতুল তার সামনে দাঁড়িয়ে। রজনীকে দেখে রাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তার পুতুল মরেনি, বেঁচে আছে। আর শুধু বেঁচেই নেই, তার সামনে এখন সুস্থ সবল দাঁড়িয়ে আছে। এতটা আবেগপ্রবণ হয়তো রাত কোনোদিনও হয়নি। খুশিতে আপনা আপনি রাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে পলক ফেলছে না ভয়। যদি সব স্বপ্ন হয়, চোখের সামনে যদি সব ধোঁয়াশে হয়ে যায়, তখন তো সে আবারও মরে যাবে, একদম বাঁচবে না। রজনী কিছু ভাবতে নিয়ে তার মাথায় চিনচিন ব্যথা অনুভব করছে। এটা নতুন না, যখনই সে কোনো জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা করে বা পুরনো কথা মনে করার চেষ্টা করে, তাহলেই ওর মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। এতটাই মাথা ব্যথা করে যে সে বাধ্য হয় ভাবনা বাদ দিতে।
রজনী অতিরিক্ত যন্ত্রণায় মাথা শক্ত করে চেপে ধরেছে। সে আর ভাবতে পারছে না। তার মাথা ঘুরে উঠছে। কিছু একটা ধরার জন্য খুঁজতেই রাত এসে তাকে আঁকড়ে ধরে। রজনীর মুখটা হাতের ভিতর আগলে নিয়ে পুরো মুখে অনবরত চুমু খেয়ে আমার পুতুল বলে আবার জড়িয়ে ধরে। রজনী রাতকে কোনো মতে ঠেলে সরিয়ে বলে, এই মিস্টার, আপনি তো ভারী অসভ্য দেখছি। বলা নেই কওয়া নেই এইভাবে একটা মেয়েকে হুট জড়িয়ে ধরে চুমু। আর বলতে পারল না রজনী, গাল দুটো গরম হয়ে গেল। রাত শান্তিতে চোখ বন্ধ করে। সেই কণ্ঠ, সেই মাধুর্য আজ কত বছর বাদে শুনতে পারছে সে। প্রিয়তমার বিরহে ধাও ধাও করে পুড়তে থাকা বুকের ভেতরটায় কেউ যেন এক আকাশ পানি ঢেলে দিয়েছে। নিজের কথায় লোকটিকে পাত্তা দিতে না দেখে রজনী আবার বলে, এই যে হ্যালো, আমি আপনাকে বলছি, এসব কি ধরনের অসভ্যতা? রাত এবার চোখের লালচে আভা নিয়ে তাকালো রজনীর দিকে। রজনী রাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন সে জীবনের প্রথমবার রাতকে দেখছে। সে কি বলছে কিছুই রাদের মাথায় ধরছে না। এত বছর পর দেখা হয়েছে, যেখানে ওর নিজেরই জড়িয়ে ধরার কথা, পাগলাটে আচরণ করার কথা, সেখানে এমন ব্যবহার হজম করতে পারছে রাত। মনে হচ্ছে রাত ওকে জড়িয়ে ধরে অনেক বড় শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছে। রাত রজনীকে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোর পুতুল? আমাকে চিনতে পারছিস না তুই? রাদের মুখ থেকে পুতুল ডাক শুনে রজনীর মাথাটা আবার ঝিমিয়ে ওঠে। কেন মনে হচ্ছে এই গলায় এই ডাক সে আরো বহুবার শুনেছে। রাত আবার বলে, তুই বেঁচে আছিস, সুস্থ আছিস, অথচ আমিই জানি না। এই 4 বছরে কোথায় কোথায় না খুঁজেছি তোকে। ধীরে ধীরে রাদের গলা শক্ত হতে লাগল। গলা উঁচিয়ে চেঁচিয়ে বলল, তোর কোনো আইডিয়া আছে এই 4 বছর কিভাবে পার করেছি আমি? তোকে ছাড়া তিলে তিলে শেষ হয়ে গেছে আমার ভিতরটা। এই 4 বছরের প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি তোকে মিস করেছি। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যে আমি তোকে নিয়ে ভাবিনি। আর তুই ঠিকই বেঁচে আছিস, দিব্যি আমাদের ছাড়া দিন পার করছিস। তুই বেঁচে আছিস এটাও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। রজনী তো হতবাক। কি বলছে এই লোক? ও তো ওনাকে চিনেই না। এভাবে তুই তুকারি করে কেন কথা বলছে ওর সাথে? আর 4 বছর? মাথায় ভারী মারে রজনীর। কে সে? কি হয়েছে 4 বছর আগে তার সাথে? সে তো 4 বছর আগের কোনো কথাই মনে করতে পারছে না। রজনীর পুরো শরীর ঘামতে শুরু করল। শরীর অসম্ভব রকমের কাঁপতে লাগল। অস্বস্তিতে মন বিষিয়ে উঠল। মাথার যন্ত্রণাটা তিরতির করে বাড়তে লাগল। কেউ না ধরলে মনে হচ্ছে এখনই পড়ে যাবে। সে নিজের মাথা চেপে ধরে পাশের আসনটায় বসে পড়ে। নাবিলা রজনীর ব্যাপারে সবটাই জানত। রজনীর অসুস্থতা, মাথায় আঘাত, স্মৃতি হারানো সবটা। কিন্তু রাত শাহামাত যে রজনীর স্বামী এটা সে জানত না। নাবিলা ভালো করে তাকিয়ে দেখে রজনী মাথায় ধরে ছটফট করছে। ডক্টর তাকে মাথায় কোনো প্রকার চাপ নিতে বারণ করেছে। যদি একটু চাপ নেয় তাহলেই যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই জন্য তার ফুপি তাদের সবাইকেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রজনীকে যেন আগের কথা চিন্তা করতে চাপ না দেয়। কিন্তু আজ রজনীর মাথায় ভালোই চাপ পড়েছে।
নিশ্চয়ই মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। কেমন মাথা ধরে চোখ বুজে হাঁসফাঁস করছে। নবিলা দ্রুত গিয়ে রজনীর পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে রজনী? মাথায় পেইন হচ্ছে? রজনী জবাব দিতে পারল না। জ্ঞান হারিয়ে ঢলে পড়ল নাবিলার উপর। রাদ, ইমাদ, নাবিলা সকলেই হতভম্ব। ইমাদ তো সাথে সাথে কান্না জুড়ে দিয়েছে তার মাম্মার অবস্থা দেখে। অস্থির হয়ে উঠেছে রাদও। নাবিলা একনাগারে রজনীর গালে চাপড় মেরে তাকে ডেকে যাচ্ছে, কিন্তু রজনী চোখ খুলছে না। রাদ একটা পানির বোতল থেকে পানি নিয়ে রজনীর মুখে ছিটায়। কোনো লাভ হচ্ছে না দেখে সে নাবিলার থেকে রজনীর নরম শরীরটা নিজের কোলে নেয়। গাড়িতে উঠতে উঠতে নাবিলার উদ্দেশ্যে বলে, ওর সম্পর্কে সবকিছু আমাকে ডিটেইলে বলো, এক্ষুনি। মেয়ের খবর শুনে নীলা রহমান হন্তদন্ত হয়ে ছুটে আসেন হসপিটালে। কেবিনে ঢুকে মেয়েকে রোবটের মতো হেলান দিয়ে শুয়ে থাকতে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে ওনার। উনি ভালোই আঁচ করতে পারছেন কি হয়েছে বা হতে যাচ্ছে। নাবিলা ওনাকে ফোনে সবই বলেছে। মেয়ে যে ওনাকে ভুল বুঝবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবুও তিনি ধীর গতিতে মেয়ের বেডের দিকে এগিয়ে যান। রজনীর একপাশে নাবিলা আর অন্য পাশে ইমাদ বসে আছে। ইমাদ সেই গাড়িতে ওঠার পর থেকে তার মাম্মার হাত চেপে ধরে বসে আছে, এখনো ছাড়েনি। নীলা রহমানকে বেডের কাছে আসতে দেখে নাবিলা ওঠে ওনাকে বসার জায়গা করে দেয়। পাশে বসে নীলা রহমান কাঁপা কাঁপা হাতে মেয়ের হাত স্পর্শ করেন। সাথে সাথে রজনী অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকায়। ধারালো গলায় জিজ্ঞেস করে, কেন নীলামা? কেন এমন করলে আমার সাথে? কেন আমাকে সত্যিটা বলনি? আমি তোমাদের নিজের মেয়ে না। আমার পরিবার আছে, স্বামী আছে, সন্তান আছে, কেন বলনি? এত বড় ধোঁকা কেন দিয়েছ তোমরা আমাকে? বলতে বলতে রজনী ঝরোঝরো করে কেঁদে দেয়। নীলা রহমান অনুতপ্ত গলায় বলে, আমরা জানতাম না মামুনি তোমার যে স্বামী, সন্তান ছিল। এমনকি আমরা কখনো আন্দাজি করিনি তুমি বিবাহিত হতে পারো। বিশ্বাস করো। খোঁজ তো নিতে পারতে নীলামা। আমার না হয় কিছু মনে নেই, কিন্তু তোমরা এটা কি করেছ? আমি কোনো ফ্যামিলি থেকে এসেছি, কার কি হতাম, আমাকে না পেয়ে আমার ফ্যামিলির লোকের কি অবস্থা হবে এইগুলো তো ভাবা উচিত ছিল তোমাদের। নীলা রহমান মাথাটা নিচু করে বলেন, আমরা তোমাকে হারাতে চাইনি মামনি। আমার মেয়েটার অভাব যে তোমাকে পেয়েই মোচন হয়েছিল। শুধু নিজের দিকটা ভাবলেই তো চলবে না মিসেস রহমান। নীলা রহমান কেবিনের দরজার দিকে তাকিয়ে দেখে একজন অতি সুদর্শন ছেলে বুকে হাত ভাঁজ করে তার দিকেই তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। বসা থেকে উঠে দাঁড়ান নীলা রহমান। রাত নিজের পুরুষালী পাজোড়া সমনে টেনে আবার কর্কশ কণ্ঠে বলে, আপনি নিজের স্বার্থের কথা ভেবে আমার থেকে আমার পুতুলকে দূরে সরিয়ে রেখেছেন। আমার পরিবার যখন পুতুলকে হারিয়ে কাতর আপনি তখন নিজের মেয়ের অভাব দূর করার জন্য পুতুলকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। নীলা রহমান নিচু গলায় বলে, আমাদের ভুল হয়ে গেছে বাবা। ভুল? আপনার এই ভুলের জন্য আমার প্রতিটা মুহূর্ত কতটা বিষাক্ত কেটেছে আপনি জানেন? দিনের পর দিন রাতের পর রাত আমি কুকুরের মতো ছুটেছি পুতুলকে খোঁজার জন্য। আমার দুধের ছেলেটা যখন মাম্মা মাম্মা বলে ছটফট করত আমি তাকে মাম্মা এনে দিতে পারছিলাম না। বাবা হিসেবে কতটা হেল্পলেস ছিলাম আমি তখন আপনার কোনো ধারণা আছে?
ছেলের কান্না শুনে যন্ত্রণায় আমার বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল শুধু। নীলা রহমান অপরাধীর ন্যায় মাথা নুইয়ে রেখেছেন। তিনি যে নিজের খুশির জন্য বড্ড বেশি অন্যায় করে ফেলেছেন। একটা দুধের শিশু থেকে তার মাকে আলাদা করে ফেলেছেন। একজন স্বামীর থেকে তার স্ত্রীকে। কে জানে কোনো মায়ের কোল খালি করে নিজের কোল ভরেছেন তিনি। এসব ভাবার মাঝেই দেখেন ইসিতা বেগম পাগলের মতো কাঁদতে কাঁদতে কেবিনের ভিতর ঢুকছেন। চারদিকে খোঁজে খোঁজে বলছেন, কোথায় কোথায় আমার মেয়ে কোথায়? বেডে রজনীকে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দেন ইসিতা বেগম। আমার মেয়ে, আমার মেহের বলে কপালে মুখে চুমু দিয়ে আবার বুকে জড়িয়ে ধরেন। ইসিতা বেগমের পিছে পিছে এসেছেন দেলোয়ার সাহেব, আনোয়ার সাহেব, জয়া বেগম, দিবস, নাজিয়া, মেরাজ, আকাশ। মেরাজ তো শুধু একমনে তার আপুকে দেখে যাচ্ছে। ইসিতা বেগম যখন শুনেছে মেহের মরেনি বেঁচে আছে ওনাকে আর কেউ আটকে রাখতে পারেননি। পাগলের মতো ছুটে এসেছেন হসপিটালে। রুমের প্রত্যেকের চোখে পানি মুখে উজ্জ্বল হাসি। এত বছর পর মেহেরকে খোঁজে পেয়ে সবাই খুশি। রজনী বিস্ময় নিয়ে সবাইকে দেখছে। এরা সবাই ওর আপনজন। পুরো কেবিন জুড়ে থমথমে পরিবেশ। মেহেরকে ফিরে পেয়ে সবার মুখে যে হাসির রেখা ফুটেছিল সেই রেখা নিমিষেই দূর হয়ে যায় মেহেরের স্মৃতি হারিয়ে গেছে শুনে। না মেহের কাউকে চিনতে পারছে আর না কারো সাথে কোনো কথা বলছে। সে যেন অতি শকে পাথর হয়ে গেছে। জয়া বেগম তো বিলাপ করতে করতে কেবিনের সোফায় যান ছেড়ে বসে পড়ে, তার ছেলেটার কি কোনোদিনও শান্তি হবে না। রাত নীলা রহমানের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, আমি আপনার এবং আপনার হাসবেন্ডের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার পুতুলের প্রাণ বাঁচিয়েছেন। ওকে নিজের মেয়ের জায়গা দিয়েছেন। কিন্তু এখন আমি আমার পুতুলকে নিজের সাথে নিয়ে যেতে চাই। সে এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে। ওকে একবার হারিয়ে যে যন্ত্রণায় আমি পড়েছি সেই যন্ত্রণা আর ভোগ করতে চাই না। প্লিজ আপনি ওকে বোঝান ও যেন আমাদের সাথে নিজের বাড়ি ফিরে আসে। পুতুলের স্মৃতি না ফিরুক, সে বেঁচে আছে, এর থেকে বেশি আমার আর কিছু চাই না। নীলা রহমান কান্নায় ভেজা চোখ দুটো নিয়ে রাদের দিকে তাকায়। উনি কিভাবে মেয়েকে ছাড়া থাকবেন? মেয়ে আর নিজের কাছে থাকবে না এটা ভেবেই নীলা রহমানের ভেতরটা হাহাকার করে উঠছে। কিন্তু কোনো উপায় ও তো নেই, যার আমানত তাকে তো তার কাছে ফেরত দিতেই হবে। নীলা রহমান মুখ দিয়ে ঠিক আছে বলতে যাবে অমনি বেডের উপর থেকে রজনী চিৎকার দিয়ে বলে, না, যাব না আমি আমার নীলা মাকে রেখে কোথাও যাব না। রজনীর কথা শুনে উপস্থিত সবাই অবাক। কি বলছে এই মেয়ে? এত বছর পর স্বামী সন্তান পেয়েও তাদের কাছে থাকতে চাইছে না। তাদের মেহের এতটা পাষণ্ড হয়ে গেছে, নিজের ছেলেটার কথাও ভাবছে না। রজনী বেড থেকে নেমে ধীরে ধীরে রাদের সামনে এসে দাঁড়ায়। তার গলা কাঁপছে কথা বলতে। লোকটির সামনে গেলেই তার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রাদ রজনীর দিকে চোখ তীক্ষ্ণ করে তাকায়। হাত দুটো পকেটে ঢুকিয়ে একটু আরাম করে দাঁড়ায়। রজনী কি বলে শুনতে চায় সে। রজনী গলাটা হালকা কেশে পরিষ্কার করে বলে, দেখুন আমি হয়তো আগে একসময় আপনার ওয়াইফ ছিলাম, কিন্তু এখন আমার সেই সব কিছুই মনে নেই। আপনি একসময় আমার স্বামী ছিলেন এটা আমি কিছুতেই মানতে পারছি না। আপনার ওয়াইফ মেহের আর এখনের রজনীর মাঝে আকাশ পাতাল তফাতে।
হ্যাঁ, আমি ইমাদকে নিজের ছেলে হিসেবে মানতেই পারি, কিন্তু আপনাকে স্বামী হিসেবে কেন জানি আমি মেনে নিতে পারছি না। আমার খুব অস্বস্তি হচ্ছে। প্লিজ দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। আমি আপনার বাড়ি কিছুতেই যেতে পারবো না। রাত নিজের দৃষ্টি জোড়া সোজা করে বলে, এসব লজিক ছাড়া কথা আমার সাথে বলে কোনো লাভ নেই। আমি না চাইলে তুই নিজে কোনোদিনও আমার থেকে ছাড়া পাবি না। কোজ আমি তোকে ছাড়ব না। দুনিয়া উল্টে গেলেও আমি তোকে ছাড়ব। সো এই সব এক্সকিউজ বাদ দে আর নিজের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হ। রজনী ঝাঝালো গলায় বলে, আপনি আমাকে জোর করতে পারেন না। আমি আপনার বাসায় থাকব কি থাকব না সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। তাছাড়া আপনার সাথে আমার কখনো বিয়ে হয়েছিল কিনা আমার মনে নেই, তাই আমাকে নিজের স্ত্রী দাবি করতে পারেন না আপনি। রাত রজনীর দিকে দুপা এগিয়ে সামনে গেলে রজনী দুপা পিছিয়ে যায়। রাত রজনীর দিকে এগুতে এগুতে বলে, এত বছর জ্বালিয়ে আয়েশ মেটেনি, এখনো ঝালানো শুরু করেছিস। একবার বাড়ি চল, শুধু আমাকে জ্বালানোর শাস্তি হাড়ে হাড়ে টের পাওয়াবো। আর কি বললি যেন? তোকে স্ত্রী দাবি করতে পারি না আমি? রজনী একটু পিছিয়ে হালকা তুতলিয়ে বলে, ঠিকই তো বলেছি। ও রিয়েলি? ঠিক আছে তাহলে। আবার নতুন করে আমার বউ হওয়ার জন্য তৈরি হো। রজনীর বিয়ের কথা শুনে রোহান তো রেগে মেগে ফায়ার। এখানেও রাজ শাহামাত। সে কিছুতেই রজনীর বিয়ে রাজ শাহামাতের সাথে হতে দেবে না। রেগে মেগে ফুঁসে ওঠে সে, তার বাবা আজাদ চৌধুরীকে গিয়ে বলেই ফেলল, আমার রজনী চাই। আজাদ চৌধুরী বিরক্তিতে ছেলের দিকে তাকায়। এই লাফাঙ্গার ছেলে তাকে জ্বালিয়ে মারছে। রোহান আবার বলল, আমি রজনীকে বিয়ে করতে চাই বাবা। আমি কিছুতেই রজনীর বিয়ে রাজ শাহামাতের সাথে মানব না। তোমার মানা না মানায় কিছু আসবে যাবে না। রজনী রাদের স্ত্রী, ইমাদের মা। রাত কখনোই নিজের স্ত্রীকে ছাড়বে না। কেন ছাড়বে না? রজনী রাজ শাহামাতের স্ত্রী ছিল, এখন নেই। রজনীর এখন কিছুই মনে নেই। আর আমি শুনেছি রজনী নিজেও এই বিয়েতে রাজি না। তোমরা ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওর বিয়ে ঠিক করতে পারো না। রজনী বলেছে তোমায় ও এই বিয়েতে রাজি না? তা বলেনি, কিন্তু শুনেছি আমি। কি শুনেছ তুমি? নিজের কানে না শুনে জোর খাটাতে আসবে না। রজনীর বিয়ে রাদের সাথেই হবে। এটাই ফাইনাল। আমি নিজে আমিনের সাথে কথা বলে রাদের সাথে রজনীর বিয়ের ব্যাপারটা পাকা করেছি। যতদিন রজনী এ বাড়িতে থাকবে তার সম্পূর্ণ খেয়াল রাখব বলে রাজ শাহামাতকে কথা দিয়েছি। তাই আমি তোমাকে একটা কথা ভালোভাবে বলে দেই, কান খোলে শুনে রাখো, রাদের বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত এ বাড়িতে রজনীর যেন কোনো প্রকার অসুবিধে না হয়। তুমি রজনীর থেকে দূরে থাকবে। তোমার জন্য রজনীর কোনো ক্ষতি হোক তা আমি বরদাস্ত করব না। ওর ধারে কাছেও যেন আমি তোমাকে না দেখি। রাজ শাহামাত নিজের ওয়াইফকে আমানত হিসেবে এই বাড়িতে রেখেছে আর আমি সেই আমানত রক্ষা করতে চাই। কিন্তু বা কোনো কিন্তু নেই। তুমি এবার আসতে পারো। রোহান রেগে তার বাবার ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার পথে ঘরের দরজাটা বাড়ি মেরে বুঝিয়ে যায় সে রেগে আছে। আজাদ চৌধুরী সেই দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলেন, আস্ত বিয়াদব। এমন ছেলেকে রজনী তো দূর কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। হসপিটাল থেকে আসার পর থেকে রজনী বিছানার উপর থম মেরে বসে আছে। তার পুরো মাথায় শুধু রাত ঘুরছে। রাদের ছোঁয়া,
রাদের চোখের পানি, রাদের চাহনি, রাদের কথাগুলো এক কথায় সব সবব। এখনো ভাবতেই রজনীর পুরো শরীর শিরশির করছে। হসপিটাল থেকে বাড়িতে আসার সময় রাদের ঠান্ডা গলার করা হুমকিটা। যাচ্ছিস যা, আমিও দেখব ঠিক কতদিন এভাবে থাকতে পারিস। বিয়েটা হওয়ার আগে পর্যন্ত যত পারিস চিল করে নে। একবার তকে বিয়েটা করে আবার স্ত্রী রূপে আমার ঘরে তুলি, দেন বুঝাবো আমি কি জিনিস। তখন থেকে রজনী ভয় অস্বস্তিতে রাতকে বিয়ে করবে না বলছে। বিয়ে পর ওর সাথে কি করবে লোকটা, এটা ভেবেই রজনী ডিপ্রেশনে চলে যাচ্ছে। বুকের ভিতরটা এখনো ধরফর ধরফর করছে। কিন্তু রজনী তো এটা জানে না, সে বিয়েতে রাজি না হলেও রাত তাকে উঠিয়ে নিয়ে যেতে দুবার ভাববে না। তীব্র রেগে রাদের অফিসে প্রবেশ করে রোহান। হ্রদের কেবিনে ঢুকার আগে আক্কাস বারবার বাধা দিচ্ছিল তাকে, কিন্তু রোহান আক্কাসের বাধা তোয়াক্কা না করেই রাদের কেবিনে ঢুকে পড়ে। রাদ তখন একটা ফাইল দেখায় মগ্ন ছিল। ধরাম করে কাউকে নিজের কেবিনে ঢুকতে দেখে সে সেদিকে তাকায়। রোহানকে দেখে দীর্ঘশ্বাস ফেলে আবার ফাইলে মনোযোগ দেয়, কারণ এর থেকে ভালো আচরণ সে রোহান চৌধুরী থেকে প্রত্যাশা করে না। রাত হাতে রাখা ফাইলটায় মনোযোগ দিয়ে বলে, ভদ্র বাপের অভদ্র ছেলে আজ আমার অফিসে কি জন্য এসেছে জানতে পারি? কারো কেবিনে ঢুকার আগে যে অনুমতি নিতে হয় সেই সভ্যতাটুকুও ও তো দেখছি শিখিসনি। রাদের কথা শুনে রোহান যেন আরো ক্ষেপে যায়। রাদের দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলতে থাকে, তুই রজনীকে বিয়ে করতে পারিস না? রাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, রজনীকে? তোর প্রাক্তন ওয়াইফ মেহের, যে এখন আমাদের রজনী হয়ে বেঁচে আছে। রাত নির্লিপ্ততা ভাবে জবাব দেয়, নিজের বিয়ে করা বউকেই আবার বিয়ে করছি, এতে পারা না পারার কি আছে? এখন বিয়ে করলেও সে আমার ওয়াইফ, বিয়ে না করলেও আমার ওয়াইফই থাকবে। না পারিস না তুই? থাকবে না রজনী তোর ওয়াইফ? আমি রজনীকে ভালোবাসি, তাই তাকে বিয়ে করতে হলে আমি করব, তুই না। রাত ধরাম করে হাতের ফাইলটা টেবিলের উপর রাখে। রোহানের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, নেহাতি তোর বাপের সাথে আমার ভালো সাক্ষতা আছে বলে তুই এখনো আমার সামনে জবান নিয়ে দাঁড়িয়ে আছিস। আমার সামনে দাঁড়িয়ে আমার পুতুলকে ভালোবাসার কথা বলতে পারছিস? না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। তুই কি ভেবেছিস তুই আমাকে এভাবে হুমকি দিলেই আমি রজনীর পিছু ছেড়ে দেব? রাত মুচকি হেসে রোহানের কলার ঝাড়তে ঝাড়তে শান্ত গলায় বলে, এটা হুমকি নয়, করে দেখাবো। ভালোই ভালোই বলছি, আমার পুতুলে পিছু ছেড়ে দে। ওর দিকে নজর দিলে তোর চোখ উপরে ফেলতেও 2 মিনিট ভাবব না আমি। আশা করি রাত শাহামাত কি করতে পারে না পারে সে ব্যাপারে তোর খুব ভালো করে ধারণা আছে। রোহান নিজের কলার থেকে রাদের হাত ঝাড়া দিয়ে নামিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সে ভালো করেই জানে রাত শাহামাতের সাথে পাঙ্গা নিতে পারবে না। আর ও বুঝে গেছে রাত কখনোই রজনীকে ছাড়বে না। তার যা করার করতে হবে রজনীর সাথে। যে করেই হোক রজনীকে রাদের বিরুদ্ধে এটা সেটা বুঝিয়ে তার দিকে ঘুরাতে হবে। রাত কেবিনের চেয়ারটায় হেলান মেরে বসে চোখ বন্ধ করে। বউ সুন্দর হওয়ার যন্ত্রণা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। টিয়া ঘরের জিনিসপত্র সব আছড়িয়ে ভাঙছে। সুবর্ণা কিছুতেই মেয়েকে সামলাতে পারছেন না। এত বছর টিয়া রাতকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু রাত তাকে পাত্তা দেয়নি।
এত বছরেও সে রাদের মন থেকে মেহেরকে সরিয়ে নিজে জায়গা করতে পারেনি। মেহের ঠিকই বলেছিল, সে না থাকলেও রাত কখনো তার হবে না। হয়নিও পারেনি টিয়া রাতকে পটাতে। যখন শুনেছে মেহের বেঁচে আছে তখন থেকে সে এভাবে ঘরের জিনিসের উপর অত্যাচার করতে শুরু করেছে। মেহের না থাকতেই সে রাতকে নিজের করতে পারেনি। এখন তো মেহের এসে গেছে, এখন চাইলেও টিয়া রাতকে নিজের করতে পারবে না। টিয়া তার হাতে থাকা ফ্লাওয়ার ভাজটা ফ্লোরে ছুঁড়ে ফেলে চিৎকার করে কাঁদতে লাগল। কেন 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 ও রাত তাকে ভালোবাসে না? মেহেরকেই কেন ভালোবাসতে হবে তার? রূপে গুণে সেও তো কোনো দিক দিয়ে কম নয়। তবুও রাত কেন তার দিকে ফিরেও তাকায় না? সুবর্ণা বেগম টিয়ার পাশে বসে মেয়ের মাথাটা বুকে চেপে ধরেন। এত ভেঙে কেন পড়ছ টিয়া পাখি? মেহের বেঁচে আছে ঠিকই, কিন্তু ওর আগের কিছুই মনে নেই। এখানেই তো বড় সুযোগ মেহেরকে রাদের থেকে দূরে সরানোর। টিয়া চোখের পানি মুছে অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে, কি করে আম্মু? সুবর্ণা বেগম আস্তে আস্তে নিজের প্ল্যান সম্পর্কে টিয়াকে সব খুলে বলে। সব শুনে টিয়া মায়ের সাথে হাত মিলিয়ে কুটিল হাসে। নাবিলার বিয়ে আজ। বিয়ের আয়োজন করা হয়েছে একটা কমিউনিটি সেন্টারে। রাদের সাথে মেহেরের দেখা হয়েছে 1 সপ্তাহের মতো হয়ে গেছে। এই 1 সপ্তাহে রাত যেভাবে পেরেছে সেভাবে মেহেরকে জ্বালিয়েছে। কখনো বাড়িতে হুট করে এসে মেহেরকে নিয়ে গেছে, তো কখনো ইমাদকে পাঠিয়ে দিয়েছে তাকে নিয়ে যেতে। মাঝে মধ্যে তো রাতের 12টার দিকেও এসে বাড়ির গেইটে গাড়ি থামিয়ে মেহেরকে ফোন দিয়ে আসতে বলে। না আসলে সবার সামনে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আর রাদের সেই লাগাম ছাড়া কথা তো বাদই। মেহের যদি একবার লজ্জায় রাদের সাথে কোথাও যেতে বারণ করে দেয় তাহলে রাদের একটাই হুমকি, আর কোনো বিয়ের দরকার নেই, তুই এখনই আমার সাথে বাড়ি যাবি। বাড়ি নিয়ে গেলে মনে রাখিস 1 সপ্তাহ রুমের দরজা খুলব না। মেহের তখন লজ্জা এক সাইডে রেখে রাদের সাথে যেতে বাধ্য হয়। কারণ এই কয়দিনে রাতকে সে যতটুকু চিনেছে, রাত এক কথার মানুষ। সে যদি একবার মেহেরকে নিজের বাড়ি নিয়ে যায় তাহলে সত্যিই কারো সাধ্য নেই রাতকে আটকানোর। তার নিজেরও নেই। কারণ রাদের কাছে জলজ্যান্ত প্রমাণ হিসেবে বিয়ের কাবিননামা আছে। মেহেরের যে রাদের এসব পাগলামোগুলো খারাপ লাগে তা না, তার নিজেরও খুব ভালো লাগে রাদের সাথে সময় কাটাতে, ইমাদকে সময় দিতে, রাদ আর ইমাদের সাথে মিশে যেতে। কিন্তু রাদের কোনো কোনো কাণ্ড মেহেরকে এত লজ্জায় ফেলে দেয়। এই যেমন ওই দিন রাদ, ইমাদ আর মেহের বেরিয়েছিল কোথাও ঘুরতে যাবে বলে। সময়টা তখন বিকেল বেলা। মেহের নিজের রুমে বেঘোরে পড়ে ঘুমাচ্ছিল। ইমাদ আর রাত জোর করে তাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গিয়েছিল। গাড়িতে বসেও তখন মেহের ঘুমে ঝিমুচ্ছে। রাত গাড়িতে মেহেরকে ঝিমুতে দেখে তার ফোলা ফোলা গাল দুটোতে কষে এক চুমু দেয়। চুমুর শব্দটা এতটাই জোরে হয়েছিল যে সাথে সাথে মেহেরের ঘুম উড়ে যায়। সে রাদের দিকে চোখ গরম করে তাকিয়ে হাতে জোরে এক চিমটি কাটে। অন্য সময় অসভ্যতামি করে ঠিক আছে, তাই বলে আজ ইমাদের সামনে। মেহেরের তাকানো দেখে রাত বলে, কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন? আরেকটা দিব? মেহের দাঁত কিরমিরিয়ে বলে, ইমাদের সামনে এসব কি করছেন আপনি? রাত ড্রাইভ করতে করতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কি করছি? তুই করে দেখিয়ে দে। মেহের ধীরে ধীরে ফুলছে। আরে ছ্যাতো করে উঠছিস কেন?
আমার ছেলে কিছু দেখেনি। বলতে বলতে রাত ইমাদকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ইমাদ, বাবা তুমি কি কিছু দেখেছ? সাথে সাথে ইমাদের জবাব, একদমই না পাপা। মেহের পেছনে থেকে ইমাদকে একবার দেখে গালে লাল আভা নিয়ে সামনে তাকিয়ে রয়। তার ভীষণ লজ্জা লাগছে, সাথে রাগও। কাঁচা ঘুমটা ভেঙে নিয়ে এসেছে। কিছুক্ষণ বাদেই দুজনের চাপা হাসির শব্দ মেহেরের কানে আসে। সে বিড়বিড়িয়ে বলে, বাপ ছেলে দুটোই অসভ্য। এমন আরও অহরহ কাহিনী ঘটেছে এই কয়েকদিনে। রাত মেহেরের সাথে আগের মতো আচরণ করছে যেন তার কিছু মনে পড়ে। ভালো ডক্টরও দেখিয়েছে। মেহেরও সভ্য মেয়ের মতো ঔষধ খাচ্ছে। মাথায় চাপ না ফেলে ধীরে ধীরে আগের স্মৃতি মনে করার চেষ্টা করছে। ঝাপসা ঝাপসা কিছু মনেও পড়ে যাচ্ছে তার, কিন্তু রাতকে বুঝতে দিচ্ছে না। নাবিলার বিয়েতে মেহের আজ শাড়ি পরেছে। কালো ঝরঝেটে শাড়িটায় তাকে খুব মোহনীয় লাগছে। সেই কখন থেকে সে সেন্টারে এসে রাত আর ইমাদের জন্য অপেক্ষা করছে। মায়ের সাথে সময় কাটাতে কাটাতে ইমাদও এখন প্রচুর মা ভক্ত হয়ে গেছে। এই কয়েকদিনে রাদের পরিবারের সাথে মেহেরর খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। মেহের নিজেও এখন উপলব্ধি করে তারা সবাই ওর খুব আপনজন। বিশেষ করে মেরাজ। মেরাজ প্রায় সময়ই ফোন দিয়ে মেহেরের সাথে কথা বলে। এই কয়েকদিনে মেহের দুবার রাদের বাড়িতে গিয়েছে। ইমাদ জোর করে নিয়ে গেছে। আর সেই দুবারই মেহের রাদের ঘরে ঢুকে তার, রাদের, ইমাদের ছবি দেখে জ্ঞান হারিয়েছে। নীলা রহমান স্বামীর খাতির যত্নে ব্যস্ত। আমিন রহমান কাল সকালে দেশে এসেছেন। এসেই আগে মেয়ের রাগ ভাঙিয়েছেন। স্টেজে নাবিলা বউ সাজে বসে আছে। পাশেই মেহের গেটের দিকে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। রাদের পুরো পরিবারকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছেন আজাদ চৌধুরী। মেহেরের এমন ছটফটে মন দেখে নাবিলা খেকখেক করে কেশে বলে, আরে আসবে আসবে। বিজনেসম্যান রাজ শাহামাত বলে কথা এমনি এমনি আসবে নাকি? দেখবি আলাদা ভাবসাব নিয়েই আসবে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই রাত ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। মেহের খানিক লজ্জা পায়। নিচের দিকে তাকিয়ে বলে তেমন কিছু না। তাদের কথার মাঝেই গেট দিয়ে রাত আর ইমাদ প্রবেশ করে। দুজনকে দেখে মেহেরের মুখ হা হয়ে যায়। বাবা ছেলের পুরো এক গেট আপ। দুজনেই কমপ্লিট ব্ল্যাক ড্রেস আপ। রাত টি শার্টের উপর ব্লেজার পরে আছে, চোখে সানগ্লাস। ইমাদও তার পাপাকে কপি করে চোখে সানগ্লাস পরে। বাবা ছেলের চুলগুলো একই রকম, খুব সুন্দর করে সেট করা। পাপার হাত ধরে স্টাইলে সামনের দিকে হেঁটে আসছে ইমাদ। মাকে স্টেজে উপর দেখে রাদের হাত ছেড়ে সেদিকেই ছুটে যায়। মেহেরও হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়। এত বছর পর মেহেরকে শাড়িতে দেখে সেখানেই স্পিচলেস হয়ে দাঁড়িয়ে যায় রাত। মেহের তো রাদের চাহনিতে লজ্জায় পড়ে যায়। সবার সামনে কিভাবে তাকিয়ে আছে তার দিকে। সে রাদের চাহনি থেকে বাঁচতে ইমাদকে নিয়ে অন্যদিকে চলে গেল। ইমাদকে খাবার খাইয়ে দিচ্ছে মেহের। অন্য একটা টেবিলে রাত নিজের বিজনেস পার্টনারদের সাথে বসেছে। আজাদ চৌধুরী একজন বিজনেসম্যান হওয়ায় রাদের মতো অনেক নামিদামি বিজনেসম্যানদের সাথে ওনারও ভালো সখ্যতা। সে হিসেবে মেয়ের বিয়েতে উনি অনেক বিজনেসম্যানদেরই নিমন্ত্রণ করেছেন।
আর তারা রাতকেও ভালো মতেই চিনে, যার জন্য রাত মেহেরের সাথে এক টেবিলে বসতে চেয়েও পারেনি। বিজনেস পার্টনাররা তাদের সাথে খেতে বসতে জোরাজোরি করছিলেন বলে রাত তাদের সাথেই বসেছে। আরও চোখে মেহের কয়েকবার রাতকে দেখে নিয়েছে। লোকটার খাওয়া স্টাইলটাও কতটা সুন্দর। ইমাদকে খাওয়ানোর শেষে মেহের ইমাদের মুখ মুছে দিচ্ছে, ঠিক তখনই মেহেরের ফোনে টুং করে একটা মেসেজ আসে। মেসেজটি দেখে মেহের বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে আবার সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ। ৩-৪ দিন যাবৎ একটি মেয়ে তাকে ফোন দিয়ে রাদের সম্পর্কে আজে বাজে কথা বলছে। মেহের ফোন রিসিভ না করলে মেসেজ দিচ্ছে, আর ব্লক করে দিলে অন্য নাম্বার দিয়ে কল করছে। রোহানও রাদের চরিত্র সম্পর্কে অনেক বাজে কথা বলেছে, কিন্তু মেহের কারও কথাই বিশ্বাস করছে না। উল্টো আরও রুহানকে ইগনোর করতে শুরু করেছে। এই কয়েকদিনে রাতকে সে ভালো করেই চিনেছে। রাত যে তাকে কতটা ভালোবাসে এটাও বুঝে গেছে। মেহেরের ভাবনার মাঝেই মেয়েটি আবার ফোন দিচ্ছে। মেয়েটির একটাই কথা, প্লিজ আমার সাথে একবার কথা বলো, প্লিজ তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে আমার। মেহের ফোন রিসিভ করে, তিক্ত গলায় মেয়েটিকে বলে, কি জরুরি কথা আমার সাথে তোমার? আমাকে এভাবে বিরক্ত কেন করছো? ফোনের অপর পাশ থেকে টিয়া বলে, 4 বছর যাবৎ আমার আর রাদের অ্যাফেয়ার চলছে। রাদের সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তুমি রাদের জীবন থেকে সরে যাও। মেহের বিরক্তিকর কণ্ঠে বলে, কি প্রমাণ আছে তোমার সাথে রাদের সম্পর্ক আছে? ওয়েট, আমি কিছু ছবি পাঠাচ্ছি তোমাকে, সেগুলো দেখেই তুমি ডিসিশন নেও রাদের জীবনে থাকবে নাকি চলে যাবে। টিয়া জানে এত সহজে মেহের তাকে বিশ্বাস করবে না, তাই টিয়া রাদের সাথে তার কিছু এডিট করা ছবি মেহেরের ফোনে পাঠায়। ছবিগুলোতে রাদ আর টিয়া খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখে মেহেরের চোখে পানি এসে পড়ে। সে বিশ্বাস করতে না চেয়েও বিশ্বাস করে, কারণ ছবিগুলো যে এডিট করা তা একদমই বোঝা যাচ্ছে না। টিয়া যখন মেহেরকে রাত আর তার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পাঠায় তখন মেহের আর নিজেকে আটকে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ভিডিওটি এমন ছিল, রাত বিছানায় শুয়ে আছে আর টিয়া রাদের উপরে বসে তার শার্টের বোতাম খুলছে। মেহের রাতকে অন্য মেয়ের সাথে এই অবস্থায় দেখে কিছুতেই সহ্য করতে পারছে না। সে কাঁদতে কাঁদতে ফোন রেখেই দৌড়ে চলে যায়। রাত এতক্ষণ মেহেরকেই খেয়াল করছিল। হঠাৎ তাকে এভাবে ছুটে যেতে দেখে দ্রুত এদিকটায় আসে। ইমাদ তখন বোকার মতো তার মাম্মার কান্না দেখছিল। সেও বুঝতে পারছে না হঠাৎ করে তার মাম্মার কি হল। রাত এসে ইমাদকে জিজ্ঞেস করে, বাবা, তোমার মাম্মা এভাবে কেঁদে চলে গেল কেন তুমি জানো? জানি না পাপা। মাম্মা ফোনের দিকে তাকিয়ে এভাবে কান্না করছিল। রাত মেহেরের ফোনটা হতে নিয়ে টিয়ার সাথে পাঠানো ঘনিষ্ঠ ছবিগুলো আর ভিডিও ক্লিপটা দেখে ওহহ শিট। রাত ইমাদকে বলে, বাবা তুমি একটু তোমার দাদুর কাছে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। রাত দ্রুত পায়ে মেহের যেদিকে গেছে সেদিকে ছুটে যেতে লাগল। কাঁদতে কাঁদতে মেহেরের হেঁচকি উঠে গেছে, গাল চোখ ফুলে গেছে। রাত মেহেরকে খুঁজতে খুঁজতে সেন্টারের কর্নারের দিকটায় চলে এসেছে। এখানে লোকজন নেই বললেই চলে। রাত দেখে মেহের উল্টো পাশ ঘুরে অনবরত হেঁচকি তুলে কাঁদছে। কান্নার জন্য বারবার তার শরীর কেঁপে উঠছে।
রাত গিয়ে মেহেরের কাঁধে হাত রাখে, নরম কণ্ঠে সুন্দর করে পুতুল ডাক দেয়। কিন্তু মেহের ফিরে না। রাদের হাত কাঁধ থেকে ঝাড়া মেরে ফেলে দেয়। রাত জোর করে মেহেরকে টেনে নিজের দিকে ফেরায়। কান্না ভেজা গাল দুটোতে হাত দিয়ে চোখে পানি মুছে দেয়। ভিডিওটা সম্পর্কে কিছু বলতে যাবে তার আগেই মেহের শরীরের জোরে রাতকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেলে। হঠাৎ ধাক্কায় রাদও তাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়। ক্ষান্ত হয় না মেহের। আগুনের ফুলকির মতো জ্বলে উঠে রাতকে ধাক্কাতে ধাক্কাতে বলে, আমাকে টাচ করার সাহস কি করে হয় তোমার? আমি তোমার কেউ হই না। ওই টিয়াই তোমার স্বভাব। একদম আমার কাছে আসবা না। যাও, টিয়ার কাছে যাও। আমাকে টাচ করব না। ওই টিয়াকেই টাচ করো। আমাকে স্পর্শ করলে এবার আমি নিজে মরে যাব, এইবার মরলে দ্বিতীয়বার আর পাতাল থেকেও খুঁজে পাবে না তুমি আমায়। রাগে মেহের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে কি বলছে কি করছে কিছুরই হুঁশ নেই। রাত তো অবাক হয়ে মেহেরকে দেখছে। মেহেরের এখনের ব্যবহার দেখলে যে কেউ বলবে তার স্মৃতি আছে। অতিরিক্ত রাগে মেহের রাদের টি-শার্ট খামছে ধরে চেঁচিয়ে বলছে, নির্লজ্জ বেহায়া চরিত্রহীন পুরুষ তুমি একটা। যেই দেখেছ আমি নেই সেই টিয়ার সাথে গিয়ে ফস্টিনস্টি শুরু করেছ। তার গালে চুমু দিয়ে ছবি তুলছ। তার সাথে রাত কাটাচ্ছ। ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না, একদম ছাড়ব না। রাত আশ্চর্য হয়ে বলে, তোর সবকিছু মনে আছে? হ্যাঁ, মনে আছে আমার সব। স্মৃতি ফিরে এসেছে আমার। যেদিন তোমার রুমে প্রবেশ করে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সেদিন জ্ঞান ফেরার পরই আমার সব হালকাভাবে মনে পড়েছিল। দ্বিতীয়বার পুরোপুরি মনে পড়েছে। তার মানে দুদিন আগেই তোর সব মনে পড়ে গেছিল? মেহের চেঁচিয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে। কেন? এখন কি তোমার আফসোস হচ্ছে কেন আমার সব মনে পড়ল? আর 4 বছরের তোমার সব কীর্তিকলাপ আমার সামনে এসে পড়েছে বলে? রাত এবার প্রচুর রেগে মেহেরের গালে কষে থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় খেয়ে মেহের নিচে পড়ে যায়। রাত এখন রাগে ধাও ধাও করে জ্বলছে। রাগ কন্ট্রোল করতে না পেরে মেহেরকে নিচ থেকে টেনে তুলে অপর গালে আরও একটি থাপ্পড় মারে। সাথে সাথে মেহেরের ফর্সা গালে রাদের আঙুলের ছাপ বসে যায়। আরেকটা থাপ্পড় দিতে গেলে মেহের ভয় দুহাতে মুখ ঢেকে ফেলে। যার জন্য রাত আর মেহেরকে না মেরে নিজের হাতি মুঠো করে দেয়ালে ঘুষি মারে। এটাকে কি ছেলে খেলা পেয়েছে? দিন রাত পরিশ্রম করে যাচ্ছে রাত মেহেরের স্মৃতি ফেরানোর জন্য। এই ডক্টর থেকে ওই ডক্টরের কাছে সে নিজে ছোটাছুটি করছে, আর এইদিকে এই মেয়ের স্মৃতি ফিরে এসেছে অথচ তাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। উল্টো তার সাথে ফাফর নিচ্ছে। রাত ক্ষেপে মেহের গাল চেপে ধরে বলে, কি বলেছিস তুই আমি নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন? নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন কাকে বলে সেটাই আজকে তোকে বোঝাবো চল। রাত মেহেরের হাত ধরে টেনে স্টেজে নিয়ে যায়। মেহের অবস্থা দেখে বাড়ির সবাই তো রীতিমতো অবাক। কি হাল করেছে কাঁদতে কাঁদতে। রাত স্টেজে দাঁড়িয়ে এক হাতে মেহেরের হাত শক্ত করে ধরে কাজীকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব বিয়ে পড়ান এক্ষুনি। কাজী তো হতবাক হয়ে তাকিয়ে আছে। তিনি সবে মাত্র নাবিলার বিয়ে পড়িয়ে দোয়া ধরতে যাচ্ছিলেন। রাত আবার বলে, কি হলো কাজী সাহেব বিয়ে পড়ান?
কাজী যেন রাদের গলা শুনে কেঁপে উঠল। উনি একটু কেঁপে কেঁপেই বলেন, এভাবে বললে কিভাবে বিয়ে পড়াবো বাবা? বিয়ের কাগজপত্র লাগবে তো। রাদ আবার গম্ভীর গলায় বলে, কাগজপত্র লাগবে না, আপনি ধর্ম মোতাবেক বিয়ে পড়ান, আমাদের কাবিন নামা আছে। আর এখানে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন সকলেই উপস্থিত রয়েছে, আশা করি আর করো দরকার পড়বে না। কাজী সাহেব এবার জলদি করে বিয়ে পড়াতে শুরু করেন। উপস্থিত সকলেই দর্শকের মতো তাকিয়ে দেখছে। আনোয়ার সাহেব আর আমিন রহমান মেহেরের কান্না দেখে রাদকে কিছু বলতে গেলে রাদের এক জবাব, এ ব্যাপারে বাড়িতে কথা হবে। বিয়ের পর এক প্রকার জোর করেই রাদ মেহেরকে সকলের সামনে থেকে টেনে নিয়ে যায়। রাদের গাড়ি চালানোর গতিতেই মেহের বুঝতে পেরে গেছে রাদ কতটা রেগে আছে। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে রাত বাড়িতে পৌঁছেছে। ভয় মেহেরের আত্মা ছোট হয়ে আছে। রাদের চেহারার দিকে তাকালেই তার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সমানে হেঁচকি তুলে যাচ্ছে সে। মেহের কিছুতেই গাড়ি থেকে নামছে না দেখে রাত জোর করে তাকে কোলে তুলে নেয়। ধূপধাপ পা ফেলে রুমে ঢুকে মেহেরকে বিছানায় ছুঁড়ে মারে। ধরাম করে ঘরের দরজা লাগিয়ে মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ে। যতবার মেহেরের চরিত্রহীন কথাটা মনে পড়ছে ততবার তার অত্যাচারের মাত্রাও বাড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে মেহের। 4 বছরের সব ঝাল আজ একসাথে দিয়েছে রাত। ঘাড়ের, গলার, মুখের, পেটের, শরীরের সব জায়গায় কামড়ের দাগগুলো স্পষ্ট জখম হয়ে আছে। সেখানে স্পর্শ করতেও ভয় পাচ্ছে মেহের, জ্বলার কারণে। পুরো শরীর চিনচিনিয়ে ব্যথা করছে তার। প্রায় 1 ঘন্টা ধরে বিছানায় নেতিয়ে পড়ে রয়েছিল সে। নিজের এমন বিবস্ত্র অবস্থা দেখে রাতকে মনে মনে ভয়ঙ্কর কয়েকটা গালি দিল। রাক্ষসের মতো আচরণ করেছে তার সাথে। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে রাত। মেহেরের ওপর এভাবে ক্ষোভ মিটিয়েও যেন শান্তি লাগছে না তার। চোখগুলো এখনো হিংস্র দেখাচ্ছে। কতবড় সাহস তাকে স্পর্শ করতে বারণ করে তাকে। সেই টাচ করলে মরে যাবে বলছে। এবার বুঝো স্পর্শ কাকে বলে, জন্মের মতো মনে থাকবে এই কথা বলার পরিণাম। তার সাথে স্মৃতি হারানোর অভিনয় করে যাচ্ছিল অথচ সে বুঝতেই পারল না। যা করেছে বেশ করেছে, ওর এমন শাস্তি পাওয়ারই যোগ্য। ডানা মেলে বেশি উড়ছিল, একদম ছাটিয়ে দিয়েছে। রাত ঘরে ঢুকে দেখে মেহের ওয়াশরুম থেকে খুব ধীরে ধীরে বের হচ্ছে। হাঁটতে গেলেই ব্যথায় ককিয়ে উঠছে। রাত সেদিকে এগিয়ে গিয়ে মেহেরকে পাজা কোলে তুলে নেয়। সাথে সাথে মেহের দস্তাদস্তি শুরু করে। কোল থেকে নেমে যেতে চায়। রাত জোর করে তাকে বিছানার দিকে নিয়ে যেতে যেতে বলে, এখনো গায়ে এত জোর আসে কোথা থেকে? ডোজ বুঝি কম পড়ে গেছে? আরও দেব? মেহের কথা বলে না। তার এই অসভ্য লোকের সাথে কোনো কথা নেই। যেই হাল করেছে, দুদিন রুম থেকে বের হতে পারবে নাকি সন্দেহ। রাত মেহেরকে আস্তে করে বিছানায় শুইয়ে কপালে হাত রেখে টেম্পারেচার চেক করে। সাথে সাথে রাদের হাত গরম হয়ে যায়। সাংঘাতিক জ্বর এসে গেছে। রাত জলদি ওঠে ঔষধ নিয়ে এসে মেহেরকে খাইয়ে দেয়। মেহের গলা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে। রাদের দিকে ভুলেও তাকাচ্ছে না। রাদও মেহেরের রাগকে তোয়াক্কা না করে উঠে যায়।
জমিলা খালাকে ডেকে মেহেরের খেয়াল রাখার জন্য বলে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। এই টিয়ার কিছু একটা ব্যবস্থা করতে হবে এবার। টিয়া মেহেরকে যে ভিডিও ক্লিপটা পাঠিয়েছিল সেটা আরও কয়েক বছর আগের ভিডিও। রাত যখন মেহেরকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল তখন সে প্রায় দিবসের সাথে একটা বারে যেত। সেখানে গিয়ে ড্রিঙ্কস করে মনের জ্বালা কিছুটা দূর করার চেষ্টা করত। বাড়িতে ড্রিঙ্কস করতে পারত না জয়া বেগম আর আনোয়ার সাহেবের জন্য। টিয়া একদিন সেই বারে যায় তার একটা ফ্রেন্ডের সাথে। তখন রাতকে দেখে সেখানে পাশে দিবসকে দেখে আর রাদের কাছে যায়নি সে। দিবস রাদের পাশে থাকলে সে রাতকে বেশি ড্রিঙ্কস করতে দিত না, আর যদি রাত বেশি ড্রিঙ্কস করে ফেলত তাহলে দিবস তাকে সামলে নিত, যার জন্য মূলত দিবসকে নিজের সাথে করে নিয়ে আসে রাত। পরের দিন টিয়া কায়দা করে রিনা খাতুনের মাধ্যমে দিবসকে রাদের পাশ থেকে সরিয়ে নেয়। একটা ওয়েটারকে টাকা দিয়ে রাতকে অতিরিক্ত ড্রিঙ্কস করাই। রাত যখন পুরোপুরি হুঁশে নেই তখন টিয়া সেন মেহেরের মতো সেজে রাদের সামনে আসে। রাত তখন ঘোরের মধ্যে টিয়াকেই মেহের ভাবতে শুরু করে আর তার পেছনে পেছনে যায়। একটা রুমে গিয়ে টিয়া রাতকে ধাক্কা মেরে বিছানায় ফেলে তার উপরে উঠে বসে রাদের শার্টের বোতাম খুলতে থাকে। ঠিক তখনই দিবস দরজা মেলে ঘরে ঢুকে টিয়াকে রাদের উপর থেকে তুলে একটানা 5টা থাপ্পড় মারে। রাত হুঁশে ফিরে টিয়ার সম্পর্কে সব জানতে পেরে ভীষণ ক্ষেপে গিয়েছিল। মেয়ে মানুষ তাই বেশি কিছু না করে শুধু শাসিয়ে রেখেছিল। পরবর্তীতে কিছু করলে আর জানে বাঁচিয়ে রাখবে না। সেই ঘটনা থেকেই টিয়া এতদিন চুপ ছিল। কিন্তু কে জানত এই নির্লজ্জ মেয়ে রুমের ভিতরে ক্যামেরা ফিট করে রাখবে। টিয়ার প্ল্যান ছিল ভিডিওটি করে রাতকে এটার মাধ্যমে ব্ল্যাকমেল করে বিয়ে করবে। কিন্তু তার প্ল্যানের উপর পানি ঢেলে দিবস হাজির হল। রাত গিয়ে টিয়ার বাবাকে টিয়ার এতদিনের সব কীর্তিকলাপ খোলে বলে। টিয়ার বাবা মেয়ের সব কথা শুনে ভীষণ লজ্জিত। রাদের সামনেই মেয়েকে ঠাসস ঠোসস কয়েকটা থাপ্পড় দেন। ছি, তুই এতটা নির্লজ্জ! তোকে আমি এই জন্য বড় করছি, অন্যের সংসারে আগুন জ্বালানোর জন্য। টিয়া কাঁদো কাঁদো গলায় বলে, আমি রাত ভাইয়াকে ভালোবাসি আব্বু। টিয়ার বাবা সাথে সাথে আরেকটা চড় বসিয়ে দিলেন মেয়ের গালে। সুবর্ণা বেগম এগিয়ে এসে কিছু বলতে গেলে তিনি ওনার গালেও একটা চড় বসিয়ে দেন। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ মেয়েটা এতটা নিচে নেমে গেছে। ছি ছি ছি, আমার আর মুখ দেখানোর জো রইল না। রাত সোফা থেকে উঠে দাঁড়াল। টিয়ার সামনে গিয়ে তাকে এমন বেগে এক থাপ্পড় দিল টিয়া তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। গালে 5 আঙুলের দাগ স্পষ্ট ফুটে উঠল। রাত টিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, সরি আঙ্কেল, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আপনি আপনার মেয়েকে ঠিক করে মানুষ করতে পারেননি। মেয়েকে ভালোভাবে চিকিৎসা করান, নিশ্চয়ই মাথায় কোনো সমস্যা আছে, না হলে এত বছর যাবত আমার পিছনে এইভাবে বেহায়ার মতো পড়ে থাকত না। এবার সুবর্ণা বেগমের দিকে তাকিয়ে বলে, এই যে আপনি, আপনাকে তো খালামণি বলতেও আমার গলায় বাজছে। আপনার মতো মায়েদের জন্যই মেয়েরা এমন বিগড়ে যায়। কোটি কোটি ছেলে রয়েছে বাংলাদেশে, তাদের থেকে আপনি আপনার বেহায়া মেয়ের জন্য একটা জামাই খুঁজে পাচ্ছেন না। হাত ধুয়ে কেন আমার পেছনেই পড়ে আছেন? আমাকে আমার স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে দিন দয়া করে।
অপমানে সুবর্ণা বেগমের মুখটা চুপসে যায়। কি আর বাবা বলেন? তুমি নিশ্চিন্ত থাকো বাবা। আমার মেয়ের জন্য আর কোনো অশান্তি হবে না তোমার সংসারে। আমি কথা দিচ্ছি তোমায়। কথা যখন দিচ্ছেন কথা রাখার চেষ্টা করুন। মেয়েকে সামলাতে শিখুন। আমি আপনাকে খুব মান্য করি আঙ্কেল, তাই আপনার সম্মানের কথা ভেবে ছেড়ে দিলাম। যত দ্রুত পারেন মেয়েকে একটা সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিন। আমি আগেও বহুবার ওয়ার্নিং দিয়েছি, এবার লাস্টবারের মতো বলে দিচ্ছি, এরপর বাড়াবাড়ি করতে দেখলে ডিরেক্ট মাথায় গুলি মেরে দিব। আমার পুতুলের জন্য আমি সব করতে পারি। সবব। এই বলে রাত ঘর থেকে বের হয়ে গেল। রাত বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সকলেই বসে আছে। সাথে নীলা রহমান, আমিন রহমান, আজাদ চৌধুরী আর রুহানও আছে। রাতকে বাড়িতে ঢুকতে দেখে আনোয়ার সাহেব বলেন, শুরু হয়ে গেছে তোমার বেপরোয়া ব্যবহার। কি করেছ এসব? আমরা সবাই মিলে বিয়েতে রাজি হয়েছিলাম। আর কয়টা দিন বাদেই ধুমধামে তোমাদের বিয়েটা দিতাম, হচ্ছিল না তোমার? সাথে সাথে রাদের ধারালো জবাব, না হচ্ছিল না। এই পর্যন্ত যত ঝামেলা হয়েছে আমাদের মাঝে সবই কারো না কারো বিয়েতে। কখনো রুহির হলুদে, তো কখনো নাজিয়ার হলুদে, আবার এখন নাবিলার বিয়েতে। আমি আমার আর আমার পুতুলের জীবনে আর কোনো ঝামেলা চাই না। অন্যের বিয়েতেই এত কিছু হয়েছে, আমাদের বিয়েতে এর থেকে বড় কোনো ঝামেলা হবে না, এর কি গ্যারান্টি আছে? এত ধুমধামে বিয়ে খেতে চাইলে ওয়েট করো, নাতির বিয়েতে খেয়েও। বাপ ছেলে তখন একসাথে বিয়ে করব। পুতুলকে হারানোর ভয় থাকবে না। কিন্তু এখন আমাদের আর কোনো বিয়ের আয়োজন হবে না, এটাই ফাইনাল। রুহান রেগে রাদের সামনে এসে বলল, কিসের বিয়ে? এটা কোনো বিয়ে হলো? তুই রজনীকে থ্রেট দিয়ে ভয় দেখিয়ে বিয়ে করেছিস। আমি ওখানে উপস্থিত থাকলে তোকে কখনো রজনীকে বিয়ে করতে দিতাম না। রাদ মুচকি হেসে রুহানের কলার ঝাড়তে ঝাড়তে বলে, তুই কেন? তোর বাপেরও ক্ষমতা নেই এই বিয়ে আটকানোর। কথাটা শুনে আজাদ চৌধুরী শুকনো গলায়ই কাশতে থাকেন। এই লাফাঙ্গার ছেলের জন্য ওনারও কথা শুনতে হয়। আমিন রহমান রাদকে বলেন, কিন্তু বাবা, আমি তো রজনী মামনির বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। নিজের মেয়ে মারা যাওয়ার কষ্টটা ওকে পেয়েই দূর হয়েছে। আমার সব কিছুই তো ওর। মেয়ের জন্য কিছু করতে পারলে শান্তি পেতাম। রাদ আমিন রহমানের হাত ধরে কৃতজ্ঞতার সুরে বলে, আমি খুব দুঃখিত আঙ্কেল। আপনার মতো একজন বাবার থেকে আপনার মেয়েকে নিয়ে নিচ্ছি। পুতুল তো আপনারও মেয়ে। আমার পুতুল খুবই ভাগ্যবতী যে আপনাদের মতো বাবা মা পেয়েছে। আপনারা ওকে যত ভালোবাসা দিয়েছেন, কারো নিজের বাবা মাও এতটা করে না। আপনার যখন ইচ্ছে হবে, যখন আপনার মেয়েকে দেখতে চাইবেন, আপনি এই বাড়িতে চলে আসবেন। দরকার লাগলে এখানেই থাকুন সব সময়। কিন্তু আমি আমার পুতুলকে আপনাদের সাথে যেতে দিতে পারছি না, সরি। ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আমিন রহমান রাদের কথায় মুগ্ধ হাসেন। রাদের কাঁধে হাত রেখে বলেন, রজনী আর আমাদের সাথে থাকবে না, এটা ভেবে আমার যতটা যন্ত্রণা হয়েছিল, সেই যন্ত্রণা নিমিষেই দূর হয়ে গেছে রজনীর প্রতি তোমার ভালোবাসা দেখে। আমি খুব খুশি তোমার মতো একজন মানুষ আমার রজনীর জীবন সঙ্গী। এভাবেই সব সময় ওকে আগলে রেখ। নীলা রহমান রাদের সামনে এসে বলেন,
রজনীকে নিয়ে আমেরিকায় গিয়ে ঘুরে এসো বাবা। আমরা আজকেই চলে যাব। মেয়েটাকে ঘরে দেখে আসলাম, ঘুমুচ্ছে। ইমাদও সাথে আছে। আর দেখা করলাম না ওর সাথে। জানতে পারলে খুব কান্নাকাটি করবে। তুমি সামলে নিও। ভালো থেকো তোমরা। এই বলে নীলা রহমান কেঁদে দেন। ওনার কল্পনায় ভাসতে থাকে মেয়ে যে গাল ফুলিয়ে ঘর জামাই নিয়ে আসবে বলেছিল। কাঁদবেন না আন্টি, আমি অবশ্যই পুতুলকে নিয়ে আমেরিকায় যাব। দুজনেই চোখে পানি নিয়ে হাসেন। সকলের থেকে বিদায় নিয়ে চলে যান তারা। আজাদ চৌধুরী ও রুহানকে জোর করে নিয়ে চলে যান। যত শীঘ্রই পারবেন এই ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজবেন তিনি, যাতে সেই মেয়ে এসে তার এই লাফাঙ্গার ছেলেকে সোজা করে ফেলে। রাত ঘরে ঢুকে দেখে মেহের ঘুমাচ্ছে। পাশে মেহেরকে জড়িয়ে ধরে ইমাদও ঘুমাচ্ছে। এতগুলা বছর পর এমন দৃশ্য দেখে শান্তি পায় রাত। চোখ ভরে মা ছেলেকে দেখে ইমাদের কপালে চুমু দেয়। মেহেরের কপালে হাত দিয়ে জ্বর আছে কিন চেক করে। স্বাভাবিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। কামড়ের জায়গাগুলোতে হাত বুলিয়ে স্মিত হাসে। মেহেরের উপর ঝুঁকে ঠোঁটে হালকা একটা কিস করে সেও পাশ থেকে মেহেরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ কতগুলো বছর পর শান্তির ঘুম দিবে সে। 2 বছর পর। ফ্লাইটের সিটে রাদের কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে মেহের। তারা আজ আমেরিকা থেকে দেশে ফিরছে। প্রায় 1 মাসের মতো বেরিয়ে এসেছে তারা আমেরিকা থেকে। রাদের বুকে লেপ্টে ঘুমিয়ে আছে তাদের 6 মাসের মেয়ে ইনায়া। ইনায়ার পরনে একটা কালো বেবি ফ্রক। মাথায় কালো রঙের হেয়ার ব্যান্ড। বাদামি চুলগোতে ফুটে আছে ব্যান্ডটা। ফর্সা গুলিমুলো শরীরে কালো ফ্রকটায় যেন একটু বেশিই সুন্দর দেখাচ্ছে বাচ্চাটাকে। রাত ব্ল্যাক পরায় বাবা মেয়ে পুরো মিলে গেছে। তারা 4 জনই আজ ব্ল্যাক পরেছে। ইমাদও তার বাবার মতো সম্পূর্ণ ব্ল্যাক গেটআপে। সে এখন মেহেরের পাশের সিটটায় বসে কানে হেডফোন দিয়ে বাইরের দৃশ্য দেখায় মগ্ন। মেহের কালো গ্রাউনের সাথে হাতে কালো চুড়ি পরেছে। হাতটা একটু নড়লেই বেজে ওঠে চুড়ির রিনঝিন শব্দ। কলো ঝরঝেটে বড় ওড়নাটা মাথায় খুব সুন্দর করে ঘুমটা দিয়ে রেখেছে। রাদের বাহু আঁকড়ে তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। মেয়েকে এক হাতে আগলে ধরে অন্য হাতে মেহেরের মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় রাত। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে ভাবে, তার পুতুলকে দেখার তৃপ্তি বুঝি তার কোনোদিনও মিটবে না। সমাপ্ত।